স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সরকার ফ্যাসিবাদীদের পথে হাঁটছে, রাজধানীতে সমাবেশে বললেন জামায়াতের আমির। হরমুজ বন্ধ থাকায় পানামা চ্যানেলে বাড়ছে চাপ, শত শত জলযান ট্রানজিটের অপেক্ষায়। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে 15 সদস্যের দল ঘোষণা, অধিনায়ক নিগার সুলতানা। বিএনপি সরকার ফ্যাসিবাদীদের পথে হাঁটা শুরু করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে এক সমাবেশে তিনি এই অভিযোগ করেন। এ সময় 11 দলীয় জোটের নেতারা অভিযোগ করেন বিএনপি জুলাই ও জনগণের সঙ্গে প্রতারণা করছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল 10টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। 11 দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেন। সমাবেশে জুলাই শহীদ পরিবারের কয়েকজন সদস্য ও জুলাই যোদ্ধা বক্তব্য রাখেন। তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ওপর জোর দেন। তারা ভেবেছে গণভোটের গণরায়কে গলা টিপে হত্যা করে এই জাতিকে তারা দাসের মতো ব্যবহার করবে। গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিতে বলেছেন, আর যখন নির্বাচন আপনারা জিতে গেলেন, 51% বেশি আপনারা ভোট পেয়ে গেলেন, এমপি পেয়ে গেলেন, অমনি আপনারা সবকিছু ভুলে গেলেন। এ সময় 11 দলীয় জোটের নেতারা বলেন, সংস্কার ও পরিবর্তনের লক্ষ্যে দেশের মানুষ রায় দিয়েছে, কিন্তু বিএনপি সরকার তা অস্বীকার করছে। আমার জানা নেই, যারা এখানে অভিজ্ঞ আছেন, মুরব্বী আছেন, তারা বলতে পারবেন বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে মাত্র 2 মাসে কোন সরকার এতটা অজনপ্রিয় হয়েছিল কিনা। এবারের মানুষের ম্যান্ডেট ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে, সংসদকে গাঠনিক ক্ষমতার মাধ্যমে সংবিধানের আমূল সংস্কার মানুষ দেখতে চেয়েছে। আপনারা যেই কথা বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, এটা মূলত জনগণের সঙ্গে নতুন করে আরেকটি প্রতারণা এবং ভাওতাবাজি। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির অভিযোগ করেন, সরকার মুখে জুলাইয়ের কথা বললেও তাদের বাস্তব অবস্থান এর বিপক্ষে। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। আমরা একসাথে মজলুম ছিলাম। বিনয়ের সাথে বলতে চাই, হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। এই জুলাই না হলে ক্ষমতার টক আপনারা এনজয় করতে পারতেন না। শাহবাগে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের উপর হামলার সমালোচনা করেন জামায়াতে ইসলামীর আমির। আমরা কোনো আদুভাই দাদুভাই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের সন্তানদের উপর সরিগুড়া আমরা এটা দেখতে চাই না। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। সংস্কৃতি বন্ধ করতে হবে। বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এসেছে, জামায়াতে ইসলামীর আমিরের এমন অভিযোগ ভিত্তিহীন দাবি করে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের আগে থেকে রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে জামায়াত। এছাড়া তারা স্বৈরাচার ব্যবস্থা ফেরানোর চেষ্টা করছে কিনা তা দেশবাসীকে ভেবে দেখার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। আগামী 1 মে বিশ্ব শ্রমিক দিবসে সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল। সমাবেশে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। কর্মসূচি সফল করতে রাজধানীর নয়াপল্টনে যৌথ সভার আয়োজন করে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। সভার আলোচনা ছাপিয়ে কেন্দ্রবিন্দুতে উঠে আসে জামায়াতে ইসলামী আমিরের সাম্প্রতিক এক বক্তব্য, যেখানে বিএনপির বিরুদ্ধে ক্ষমতার জন্য ইঞ্জিনিয়ারিং করার অভিযোগ তোলা হয়। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী আমিরের বক্তব্যের কড়া জবাব দেন বিএনপি মহাসচিব। যে জামায়াতে ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং তিনি বা তার দল যে কখনোই সুস্থভাবে চিন্তা করেন না তার প্রমাণিত হয়েছে। জামায়াতে ইসলামের আমিরের এই বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি, শুধু নয় নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি। মির্জা ফখরুল আরও বলেন, যারা ষড়যন্ত্রে রাজনীতি করে টিকে থাকতে চায় তাদের রাজনৈতিকভাবে নির্মূল করবে বিএনপি।
বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের উপরে বিভিন্নভাবে আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে, ওই শক্তিটির পক্ষ থেকেই একটা আবার ধূম্রজাল সৃষ্টি করা, আবার একটা বিভেদ সৃষ্টি করা, একটা ফ্যাসিস্ট শাসনের পায়তারা তারা করছে কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে, দেশবাসীকে চিন্তা করতে হবে। তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। সেই কারণেই সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। দেশের স্থিতিশীলতা নস্যাৎ করার অপচেষ্টা সফল হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। সচেতন ছাত্র সমাজ বরাবরই। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশ ও জনগণের স্বার্থে প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীতে বিয়াম ফাউন্ডেশনের ৩য় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি বলেন, নিজেদেরকে শুধু প্রশাসনিক কর্মকর্তা নয়, বরং জনগণের সেবক ভাবতে হবে। 1991 সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত ধরে যাত্রা শুরু করে বিয়াম ফাউন্ডেশন। 3 দশকেরও বেশি সময় পর শনিবার ফাউন্ডেশনটির নতুন আরেকটি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষভাবে উল্লেখ্য যে উদ্বোধন শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। বলেন, প্রত্যাশিত দেশ গড়তে জনবান্ধব প্রশাসনের বিকল্প নেই। জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায় থাকা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আবারও স্পষ্ট করে দিয়েছে এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তা হিসাবে রাষ্ট্রের মালিক জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকারি কর্মকাণ্ড ঢেলে সাজানোর কথাও জানিয়েছেন তারেক রহমান। আমাদের লক্ষ্য ভবিষ্যতে সকল সরকারি সেবা তথ্য প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এক্ষেত্রে দক্ষ মানব সম্পদ তৈরিতে বিয়ামের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সরকার বিয়ামকে আরও যে কোনো প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রস্তুত। উন্নয়নের সুফল সব স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছেন সরকার প্রধান। জনগণ আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। সুতরাং বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 11 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 251 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। একই সময় সারা দেশে 1058 জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে 229 জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, এখন পর্যন্ত দেশব্যাপী 30,607 জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 17,081 জন। প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের মতামতকে প্রাধান্য দিয়ে নতুন কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। রাজধানীতে বিশ্ব ডিএনএ দিবসের সেমিনারে অংশ নিয়ে তিনি একথা বলেন। আফটার লং টাইম আমরা এমন একটা গভর্নমেন্ট আছে এখন যাদের ক্ষমতার উৎস সত্যিকার অর্থে জনগণ। আমরা মনে করি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো এই সরকারের মূল উদ্দেশ্য। মাননীয় প্রধানমন্ত্রী এক্ষেত্রে সরাসরি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের তরুণ প্রজন্ম যেভাবে চায় সেভাবে যেন আমরা আমাদের পলিসিগুলো তৈরি করি এবং সেভাবে যেন আমরা ফ্যাসিলিটেট করি। সো আমাদের সরকারের একটা মূল উদ্দেশ্য এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল। তো জনগণের ক্ষমতা হবে কিভাবে? যখন আমরা তাদেরকে স্বনির্ভর করব, যখন আমরা তাদেরকে সমৃদ্ধি দিব, এবং এক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো ক্লাস হচ্ছে ইউথ এবং উইমেন। চট্টগ্রামের লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক জব্বারের বলি খেলা। এবার চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বলি, বাঘা শরীফ এবং রানার্স আপ হয়েছেন রাশেদ বলি। বাংলালিংকের সহযোগিতায় 117তম এই আসরের বলি খেলা দেখতে হাজারো মানুষের ঢল নামে। নগরীর লালদিঘি ময়দানে বিকেল 3:30টায় শুরু হয় এই খেলা। চট্টগ্রামের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বলি খেলায় শ্রেষ্ঠত্বের লড়াই নামেন ঢাকা, কুমিল্লা, রাঙামাটি, কক্সবাজার সহ দেশের খ্যাতিমান বলিরা। প্রায় শতাধিক বলি এতে অংশ নেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে সংগঠিত করতে বদরপাতি এলাকার আব্দুল জব্বার সওদাগর 1909 সালে নগরীর লালদিঘি মাঠে আয়োজন করেন কুস্তি প্রতিযোগিতা। তারই ধারাবাহিকতায় প্রতি বছর বৈশাখ মাসের 12 তারিখে অনুষ্ঠিত হয় বলি খেলা। এদিকে বলি খেলাকে কেন্দ্র করে জমে উঠেছে 2 দিনের বৈশাখী মেলা।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী লিমন ও বৃষ্টি দুজনই মারা গেছেন। এর মধ্যে লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে প্রধান সন্দেহভাজন ও লিমনের রুমমেট হিশাম আবু গারবি নামের একজনকে। পুলিশের ভাষ্য, বৃষ্টির মৃত্যুর কথাও জানিয়েছে হিশাম, তবে এখনও তার মরদেহ উদ্ধার হয়নি। যুক্তরাষ্ট্রে 17 এপ্রিল নিখোঁজ হন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী। ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন লিমন, আর নাহিদা পিএইচডি করছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে। শুক্রবার নিখোঁজ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে ফ্লোরিডার স্থানীয় পুলিশ। প্রধান সন্দেহভাজন লিমনের রুমমেট হিশামের দেওয়া তথ্য অনুযায়ী ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হিশামকে আটক করেছে পুলিশ। এদিকে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে যুক্তরাষ্ট্রের নিখোঁজ নাহিদার ভাই জাহিদ হাসান প্রান্ত জানিয়েছেন তার বোন আর বেঁচে নেই। মার্কিন গণমাধ্যম সিবিএস-এর খবরে বলা হয়েছে, বৃষ্টির বাসায় রক্তের মধ্যে পড়ে থাকা দেহের একটি অংশের সঙ্গে তার ডিএনএর মিল পাওয়া গেছে। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। ইরানের একটি বন্দরে যাওয়ার পথে ইরানি পতাকাবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস রাফায়েল পেরাল্টা ডিজিজি 115। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এর বরাতে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার জাহাজটি যখন ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছিল তখন মিসাইল ডেস্ট্রয়ার সেটিকে বাধা দেয় এবং নিজেদের নিয়ন্ত্রণে নেয়। তবে জাহাজটিতে কী ধরনের মালামাল ছিল বা কেন সেটিকে জব্দ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও জানানো হয়নি। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মাঝেই এই জাহাজ জব্দের ঘটনা ঘটল। মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে হরমুজ প্রণালী বন্ধ থাকায় পানামা উপসাগরের উপর চাপ বেড়েছে। বিপুল পরিমাণে জাহাজ আটকে পড়েছে এই চ্যানেলে। শত শত বাণিজ্যিক জাহাজ, পালতোলা নৌকা এবং ব্যক্তিগত প্রমোত্তরী ট্রানজিটের অপেক্ষায় রয়েছে। পারাপারের সুবিধা পেতে আগে থেকে দিতে হচ্ছে বুকিং। নিলামেও মিলছে ট্রানজিট সুবিধা। মধ্যপ্রাচ্য সংকটে হরমুজ প্রণালীর বিকল্প হিসেবে চাপ বেড়েছে পানামা খালের ওপর, ফলে আরও সংকীর্ণ হয়েছে প্রবেশপথটি। এমন পরিস্থিতিতে আগাম বুকিং দিচ্ছে অনেক শিপিং কোম্পানি। বুকিং ছাড়া জলযানকে পারাপারের অপেক্ষায় থাকতে হচ্ছে 5 দিন পর্যন্ত। পরিস্থিতি মোকাবেলায় ট্রানজিট সুবিধা দিতে নিলামের আয়োজন করেছে খাল কর্তৃপক্ষ। সেখানে চালু হয়েছে নতুন ব্যবসা। এখন যেটা বদলে যাচ্ছে তা হলো বিভিন্ন রকমের বাড়তি আয়। এর ফলে খেলার নিয়মই বদলে যাচ্ছে। শিপিং কোম্পানিগুলো এখন আর শুধু পণ্য পরিবহনের দিকেই নজর দিচ্ছে না, তারা পরিবহন, বন্দর ও তথ্যের ওপর সমন্বিত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। যদিও হরমুজ স্বাভাবিক অবস্থায় ফিরলে জলযানের বাড়তি চাপ থাকবে না পানামা খালে, তবে নতুন করে ব্যবসার যে প্রবণতা তৈরি হয়েছে তা বহাল থাকবে, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। যখন হরমুজ স্বাভাবিক হয়ে যাবে, আজকে যে পরিমাণ জাহাজ পানামা দিয়ে চলাচল করছে সেটি কমবে। তবে এই যে প্রবণতা তৈরি হলো, যার কথা আমি বলছি, সেটা বহাল থাকবে এবং তারও একটা কাঠামোগত পরিবর্তন হয়ে নতুন কিছু একটা হবে। পানামা খাল কর্তৃপক্ষ জানিয়েছে 2026-27 অর্থ বছরের প্রথমার্ধে জাহাজে মালামাল পরিবহন আগের চেয়ে 5 ভাগ বৃদ্ধি পেয়ে 254 মিলিয়ন টনে পৌঁছেছে। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলের অধিনায়ক হিসেবে থাকছেন নিগার সুলতানা জ্যোতি। তার ডেপুটি হিসেবে আছেন স্পিন অলরাউন্ডার নাহিদা আক্তার। স্কোয়াডে মারুফা আক্তার, দিলারা আক্তার, শবনম মোস্তারি, ফাহিমা খাতুন এবং ঋতু মনির মতো পরীক্ষিত ক্রিকেটাররা রয়েছেন। বোলিং বিভাগকে গুরুত্ব দিয়ে রাখা হয়েছে ফারিহা ইসলাম তৃষ্ণা ও সঞ্জিদা আক্তার মেঘলাকে। 15 সদস্যের মূল দলের পাশাপাশি 4 জন ক্রিকেটারকে স্ট্যান্ড বাই রেখেছে বোর্ড। আগামী 28, 30 এপ্রিল এবং 2 মে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ম্যাচ। সময় পরিবর্তন হয়ে খেলা শুরু হবে দুপুর 1:30টায়। জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেজিয়ামে কুংফু অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো জাতীয় কুংফু কোচেস ট্রেনিংয়ের লেভেল 1 কোর্স। দেশের 32টি ক্লাবের 65 জন কোচ এই কার্যক্রমে অংশ নেন। আধুনিক কৌশল, নিয়মাবলী আর উন্নত প্রশিক্ষণ পদ্ধতি নিয়ে হয় সেশন। কোচেস ট্রেনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি ASM রিদওয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন NSCর পরিচালক আমিনুল এহসান সহ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু।
শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে, রাজধানীতে সমাবেশে বললেন জামায়াতের আমির। হরমুজ বন্ধ থাকায় পানামা চ্যানেলে বাড়ছে চাপ, শত শত জলযান ট্রানজিটের অপেক্ষায়। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে 15 সদস্যের দল ঘোষণা, অধিনায়ক নিগার সুলতানা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।